ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ৪ জন। সোমবার আনন্দবাজার জানিয়েছে, রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলার নুঙ্গিতে তাপসী দাস নামে ৫৩ বছর বয়সী এক নারী সহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন মারা গেছেন। একইভাবে মৌসুমী দ্বীপে রেণুকা মণ্ডল নামে ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিকে ঝড়ের সময় একটি বাড়ির কার্নিশ ভেঙে আরও একজন মারা গেছেন। পূর্ব বর্ধমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বাবা ছেলের মৃত্যু হয়েছে। কলকাতায় মারা গেছে আরও একজন। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে সড়কে পানি জমে কলকাতা শহরের নানা এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। মেট্রো রেল চলাচলও বিঘ্নিত হয়েছে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকালে ফোনে এই হুমকি পায় মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাজ হোটেল ও মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন। হুমকি প্রদানকারী এও দাবি করেন যে দুটি জায়গাতেই বোমা রাখা হয়েছে। এরপরই বিমানবন্দর, তাজ হোটেল সহ পুরো শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়। পাশাপাশি জরুরি ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয় বিমানবন্দর এবং তাজ হোটেলে, যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ পাকিস্তানের জনজীবন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মোহেনজোদারোর তাপমাত্রা সোমবার ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার মোহেনজোদারোতে যে তাপমাত্রা ছিল তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এশিয়ারও দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে বন্দুকযুদ্ধে ৭ সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে। পাকিস্তানি তালেবানের ঘাঁটি বলে পরিচিত উত্তর পশ্চিমাঞ্চলে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী প্রথম বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের শহরতলিতে। এখানে ৬ জঙ্গি ও ২ সেনা কর্মকর্তা নিহত হন। এরপর সোমবার ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা অভিযানের সময় গোলাগুলিতে ১০ জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া খাইবার জেলায় আলাদা বন্দুকযুদ্ধে ৫ সেনা এবং ৭ জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়ার দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার স্যাটেলাইট বহনকারী রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়। উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি সংস্থা জানায়, উড্ডয়নের পরপরই মধ্য আকাশে বিস্ফোরিত হয় রকেটটি। কর্তৃপক্ষ বলছে, রকেটে নতুন প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। কোনো কারণে সেই ইঞ্জিন বিস্ফোরিত হয়েছে, তবে এর কারণ জানা যায়নি। উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, উপগ্রহ বহনকারী রকেটটি বিস্ফোরণের পর পিতসাগরে পড়েছে। সতর্ক করা সত্ত্বেও মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। দীর্ঘ ৪ বছর পর আবার ত্রিপক্ষীয় বৈঠকে এক মঞ্চে বসেছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা। জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতার সাথে এই বৈঠককে সম্পর্কের নবসূচনা বলে প্রশংসা করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চীনের প্রধানমন্ত্রী ছিয়াং, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বৈঠকে বসেন। বিশ্বে উত্তেজনায় বিঘ্নিত বাণিজ্য এবং নিরাপত্তা আলোচনা নতুন করে শুরু করা নিয়ে বৈঠকে সমঝোতা এসেছে ৫টি পরামর্শ। সার্বিক সহযোগিতা পুনরুদ্ধার, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মধ্যে মানুষে মানুষে আদান প্রদান, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে কাজ করার তাগিদ দিয়েছেন নেতারা। ফিলিস্তিনের গাজার রাফাহ এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই তার এমন তথ্যও জানিয়ে দিয়েছেন। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়ে গেছে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। রাতের অন্ধকারে গাজা ভূখণ্ডের রাফা শহরে চলে ভয়াবহ হত্যাযজ্ঞ। আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় আর আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের রায় উপেক্ষা করেই চলছে রাফা সীমান্তে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা। আমি যুদ্ধ শুরুর পর থেকে ৮ বার বাস্তুচ্যুত হয়েছি। এবার কোথায় যাব?
এভাবে বেঁচে থাকার চেয়ে বোমা হামলায় মরে যাওয়াও মনে হয় ভালো। وقتلوا أطفالنا وحرقوا এর আগে রবিবার রাফা সীমান্তের তালাল সুলতানের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হওয়ার ঘটনাকে স্রেফ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ কারণে যুদ্ধ বন্ধ হবে না বলে জানান তিনি। জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্কিন গ্রিফিথস রাফা সীমান্তে বিমান হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নিহতের ঘটনায় ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। একই সঙ্গে গাজায় নাগরিকদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে গাজায় চলমান হামলায় শতাধিক সাংবাদিক নিহতের ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুসারে গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ১৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। সৃষ্টি ঘটক, ৭১। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বিমান হামলার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় এবং মিশর দেশটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে উদ্বাস্তুদের নিশানা করার অভিযোগ তুলেছে। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, এই নৃশংস হত্যাযজ্ঞ সব আন্তর্জাতিক আইনি প্রস্তাবের জন্য চ্যালেঞ্জ। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ও উদ্বাস্তু মানুষদের আশ্রয় কেন্দ্রে পরিকল্পিত বোমা বর্ষণের অভিযোগ করেছে। এই হামলার কূটনৈতিক পরিণতি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি সহযোগিতার আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে বলে জানিয়েছে কাতার। এটি ন্যায়সঙ্গত নয় বলে বলছে ইতালি, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। গাজায় গত ৭ মাসে শতাধিক সাংবাদিক নিহতের ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF-কে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ আদালতে ICC-তে মামলা করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। ICC-তে করা মামলাটির অভিযোগপত্রে বলা হয়েছে, গাজায় যুদ্ধে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তবে এসব শুধু দুর্ঘটনা নয়, বরং অনেক সাংবাদিককে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। RSF-এর সহকারী পরিচালক অ্যান্টোনিও বার্নার্ড বলেছেন, সাংবাদিক হত্যা কেবল সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়, এটি জনগণের তথ্য লাভের অধিকারের ওপর আঘাত হানা। দক্ষিণ লেবাননে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২ জন। সোমবার বিন্ত জেবিল শহরের একটি হাসপাতালের পাশে হামলার এই ঘটনা ঘটেছে। হামলায় মোটরসাইকেল চালক এবং হাসপাতালের নিরাপত্তারক্ষী নিহত হন। আহত হয়েছে অন্তত ৯ জন। তবে চালককে লক্ষ্য করে কেন হামলা চালানো হলো তা জানা যায়নি। হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েল বলেছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে লেবাননে হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত লেবাননে ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই হিজবুল্লাহ ও তার সহযোগী সংগঠনের সদস্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্বর বলে অভিহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার তিনি বলেন, রাফা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা দেশটির আসল চেহারা উন্মোচিত করেছে। নেতানিয়াহু সাবেক যুগোস্লাভিয়ার শক্তিশালী নেতা স্লোবোদান মিলোসেভিচ গণহত্যার দায়ে দোষী বসনিয়ান হার্জগোভিনার রাজনীতিবিদ রদোভান কারাৎজিক এবং জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে অনুকরণ করছেন বলে কটাক্ষ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, বিদ্বেষপূর্ণ নেতানিয়াহু এবং তার খুনি নেটওয়ার্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে, আর তাই গণহত্যা চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা। স্বাধীন ফিলিস্তিনের অস্তিত্ব ছাড়া ইসরায়েলেরও অস্তিত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় এবং আরব পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ইউক্রেনের পূর্বাঞ্চলে 2টি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দনেৎস্ক অঞ্চলে নেতাইলাভ গ্রাম এবং খার্কিভ অঞ্চলে আইভানিভকা গ্রামের দখল নিয়েছে রুশ সেনারা। 2 সপ্তাহ আগে খার্কিভে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে রাশিয়া। গত কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে। ফলে খার্কিভে সামরিক শক্তি বাড়িয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণের প্রথম ধাপ হতে পারে খার্কিভের স্থল অভিযান।
পশ্চিমবঙ্গের খ্যাতিমান কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এবার মুক্তধারা জেএফপি সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2024-এর তৃতীয় দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। অন্যদিকে সোমবার দিনভর প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের বইমেলা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শামীম আল আমিন। তৃতীয় দিনেও 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ছিল লেখক পাঠকের ভিড়। দেশ বিদেশের যেসব প্রকাশক অংশ নিয়েছেন এবারের বইমেলায় দিনভর তাদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এখানে যে অতিথিরা আসছে তাদেরকে নিয়ে যে আমাদের আড্ডা একটা পূর্ণাঙ্গ বাংলাদেশের ফ্লেভার আমরা আজকে উপভোগ করতেছি। আমি মনে করি বাংলাদেশের 21শে বইমেলার পরে নিউ ইয়র্ক বাংলা বইমেলা সবচেয়ে জমজমাট একটা বইমেলা। উত্তর আমেরিকাতে অনেক বিশিষ্ট ব্যক্তিজন আছেন যাদের এখানে আসা দরকার বলে আমি মনে করি। এদিন চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা সংস্থার পুরস্কার ঘোষণা করা হয়, আর পুরস্কার বিজয়ী হয়েছে সময় প্রকাশন। তবে এদিন মেলার সবচেয়ে বড় খবর ছিল পশ্চিমবঙ্গের খ্যাতিমান কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মুক্তধারা জিএফবি পুরস্কার বিজয়। এই বছর তারা আমাকে নির্বাচিত করেছেন পুরস্কার দেওয়ার জন্য। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি এবং আমার খুবই আনন্দ হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন মেলায় এবার বিপুল সাড়া পাওয়ায় মুগ্ধ তারা। নতুন প্রজন্মের যে কিশোরদের মধ্যে বই কেনার এবং বই দেখা যা পরিলক্ষিত হয়েছে, আমার তো মনে হচ্ছে যে 33তম বইমেলার উৎসর্গ করা উচিত যুবকদের। এদিকে মেলার উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে ছিল নতুন বইয়ের মোড়ক উন্মোচন। দেশ বিদেশ থেকে আসা সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের ভিড়ে জমে উঠেছে মেলার মাঠ। বইমেলা মানে প্রাণের মেলা, তো এখানে এবার কণ্ঠে গান নিয়ে এসেছি। নিউ ইয়র্কের এই বইমেলায় এসে মনে হলো বাংলাদেশের বইমেলার স্বাদ পেলাম। মুক্তধারার আয়োজনে যে বইমেলাটি হচ্ছে নিউ ইয়র্কে, এটা বাংলাদেশের বাইরে আমার দেখা সবচেয়ে বড় বইমেলা। অনেক বেশি ভালো লাগছে, অনেক জমজমাট বইমেলা হচ্ছে। এছাড়া জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের মূল মিলনায়তনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সহ নানা আয়োজন। অন্যদিকে সোমবার প্রবাসে বেড়ে ওঠা তরুণদের অংশগ্রহণে জমজমাট নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের বইমেলা। শামীম আল আমিন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব পর্যটন খাত। এখনও পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ইউরোপের দেশ ফ্রান্স। তবে 2023 সালে পর্যটনের শীর্ষে থাকা দেশটিকে টক্কর দিতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ স্পেন। বিস্তারিত তানহা জুলিয়া রিপোর্টে। সেইন নদীর তীর ধরে হেঁটে যাওয়া, লুভর মিউজিয়ামে মোনালিসাকে দেখা, কিংবা আইফেল টাওয়ার থেকে প্যারিস উপভোগ, ইউরোপের দেশ ফ্রান্সের প্রতি পর্যটকদের আলাদা এক আকর্ষণ কাজ করে। প্রতি বছর 72.4 মিলিয়নেরও বেশি পর্যটকের আনাগোনা হয় দেশটিতে। বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে 2023 সালেও শীর্ষে ছিল দেশটি। তবে সেই অবস্থান এবার কেড়ে নিতে পারে ইউরোপেরই আরেক দেশ স্পেন। ফ্রান্সে পর্যটক না কমলেও জনপ্রিয় শহর মাদ্রিদ আর প্রাডো মিউজিয়ামের দেশ স্পেনে দ্রুত হারে বাড়ছে দর্শনার্থী। 2023 সালে দেশটিতে 1,30,00,000-এরও বেশি দর্শনার্থীর সমাগম দেশটিকে বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকৃত দেশগুলোর একটি করে তুলেছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাস্কোস অঞ্চলের জনপ্রিয় স্থানগুলোয় পর্যটক ক্রমেই বাড়ছে। স্পেনের স্থানীয় কর্তৃপক্ষ আশা করছে ভবিষ্যতে দেশটিতে পর্যটক সমাগম 8.5 কোটিতে পৌঁছাবে। দর্শনার্থীর এ লক্ষ্যমাত্রা দেশটির মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। বর্তমানে স্পেনের বার্ষিক প্রবৃদ্ধিতে পর্যটন খাতের ভূমিকা 12 থেকে 13%। পর্যটক বেড়ে যাওয়ায় মানহীন রিসোর্ট ও আবাসনের সংখ্যাও দিন দিন বাড়ছে। এর প্রভাব পড়ছে স্থানীয়দের জীবনযাপনে। স্থানীয়দের মধ্যে ট্যুরিজম ফোবিয়া তৈরি হয়েছে। বিভিন্ন খাতে ভাড়া ও মূল্য বাড়ছে। এর রেশ ধরে স্থানীয় সরকারগুলো পর্যটন কর, আবাসনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তানহা জুলিয়া, 71।